পাহাড়ের সাথে পরিচয় আমার এর আগেও বেশ কয়েকবার হয়েছে। ছোট বড় সবুজে ঢাকা উপত্যকা, তাতে রঙিন সব ঘরবাড়ি, মেঘ, হোটেল, রেস্তোরাঁ, স্থানীয় মানুষজন, কোথাও প্রশান্তি, আবার কোথাও হই হুল্লোড়, আর তারই মাঝে কখনো সখনো উঁকি দিচ্ছে বরফের চূড়া। মনের মাঝে পাহাড়ের এমন চিত্রই ছিল আঁকা, কিন্তু সেই পাহাড়ের ছবি একেবারেই পাল্টে গেল যখন আমি ভারতবর্ষের উচ্চতম মালভূমিতে পৌঁছালাম, লাদাখ। এই লাদাখ হিমালয়ের সবথেকে প্রাচীন অংশের মধ্যে অন্তর্ভুক্ত, যাদের বলা হয় ট্রান্স হিমালয়, যার বেশিরভাগ অংশই ৯,৮০০ ফুটেরও বেশি। এই অধিক উচ্চতা আর প্রাচীনতার কারণেই এখানে শুষ্ক ও অত্যন্ত সুন্দর ভূদৃশ্য, সুউচ্চ শৃঙ্গ, শীতল মরুভূমি, গভীর উপত্যকা আর অনন্য বাস্তুতন্ত্রের দেখা মেলে, যা লাদাখকে সবার থেকে আলাদা করে। প্রাচীনকালে এই লাদাখের নাম ছিল মুরিউল, যার অর্থ লাল দেশ। এর কারণ এখানকার পাহাড় আর মাটি দেখলেই বোঝা যায়। অতীতে এই অধিক উচ্চতার পথ দিয়েই ভারতীয় উপমহাদেশ, তিব্বত এবং মধ্য এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা হতো। এই পথ দিয়েই চলত রেশম, বিভিন্ন মশলা, উল ও বিভিন্ন মূল্যবান রত্নের মতো নানান জিনিসপত্রের ব্যবসা বাণিজ্য। প্রাচীন রেশম পথেরই অংশ ছিল এই লাদাখ। লাদাখ নামটির উৎপত্তি হয়েছে এই উচ্চ গিরিপথ থেকেই। তিব্বতী শব্দ লা দোয়াক্স থেকে এই লাদাখ নামটি এসেছে, যার অর্থ উচ্চ গিরিপথের ভূমি। আজকের ভিডিওয়ে আপনাদের জন্য থাকলো এই লাদাখ ভ্রমণের বিভিন্ন তথ্যগুলি। সঙ্গে থাকুন। সেপ্টেম্বর মাসের শুরুতেই আমরা রওনা দিলাম লাদাখের উদ্দেশ্যে। শ্রীনগর হয়ে আমরা লাদাখে প্রবেশ করব, তাই সবার আগে পৌঁছাতে হবে শ্রীনগরে। এই শ্রীনগর পৌঁছাতেই আমাদের 3টি দিন সময় লেগে গেল। প্রথম দিন বিকাল 4:05 শিয়ালদহ থেকে 12313 রাজধানী এক্সপ্রেস করে দ্বিতীয় দিন আমরা এসে পৌঁছাই নতুন দিল্লি। যদিও নতুন দিল্লিতে পৌঁছানোর সময় ছিল সকাল 10:05, কিন্তু ট্রেন দেরি করে চলার কারণে সেদিন প্রায় বিকেল 3টের সময় আমরা এসে পৌঁছাই নতুন দিল্লি। এদিকে নতুন দিল্লি থেকে ঠিক বিকাল 3টের সময়ই কাটরা পৌঁছানোর জন্য আমাদের ট্রেন ছিল 22477 শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস। দৌড়াতে দৌড়াতে কোনো রকমে ট্রেনে পা রাখতেই সেই ট্রেন ছেড়ে দিল কাটরার উদ্দেশ্যে। এই 22477 বন্দে ভারতও প্রায়শই দেরি করে কাটরায় পৌঁছায়। রাত 11:20 পরিবর্তে আমাদের ট্রেন কাটরায় পৌঁছালো রাত 12:30। এই আজকের রাতটুকুই আমরা কাটরায় থাকছি। আগামীকাল সকালেই আমরা কাটরা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব। সেই কারণেই ঠিক কাটরা স্টেশনের পাশেরই একটি হোটেলে আমরা ছিলাম, হোটেল অ্যাম্বাসেডর। এই হোটেলের এসি, গিজার ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। প্রায় 60 জনের একটি পরিবারের সাথে আমরা এবার লাদাখ যাচ্ছি। সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই সম্পূর্ণ ট্যুরটির দায়িত্বে রয়েছেন। এনাদের যোগাযোগ নম্বর, খরচ ও পরবর্তী লাদাখ ভ্রমণের তারিখগুলি জানিয়ে দিচ্ছি। তবে বুকিং করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব এই পুরো ট্যুরটি একবার দেখে নেবার জন্য। লাদাখ ভ্রমণের বিভিন্ন দ্রষ্টব্য, হোটেল, খাওয়া দাওয়া
ও ব্যবস্থাপনা সহ অন্যান্য সমস্ত কিছু ভালো করে দেখে জেনে বুঝে যদি আপনাদের ভালো লাগে তাহলেই বুকিং করবেন। পরের দিন সকালবেলায় 26401 শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসে চেপে আমরা কাটরা থেকে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। এই ট্রেন সকাল 8:10-এ ছাড়বে আর 3 ঘন্টারও কম সময়ে সকাল ঠিক 11:08-এ পৌঁছে দেবে শ্রীনগরে। এই যাত্রাপথেই আমরা দেখতে পাব চেনাব নদীর ওপর নির্মিত পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ চেনাব রেল ব্রিজ, যার দৈর্ঘ্য 4314 ফুট। এই ব্রিজটি চওড়ায় 44 ফুট আর চেনাব নদী গর্ভ থেকে এর উচ্চতা 1178 ফুট। This robust structure can withstand extreme seismic and weather conditions, ensuring a safe journey. Get ready to catch a glimpse of it, as we are soon going to cross it. সকাল 11:08-এই আমরা নেমে গেলাম শ্রীনগরে। আর ঠিক এখান থেকেই এই ভ্রমণের গাড়ি, হোটেল ও খাওয়া দাওয়ার সব দায়িত্ব নেবেন আমাদের সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ডাল লেকের খুব কাছেই আমার হোটেল। গাড়ি ও ট্রাভেলার বাসে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। শ্রীনগরে আমাদের এই হোটেলটির নাম হোটেল সিটি গ্রেস। হোটেলটি আমাদের ভারী পছন্দ হলো। এই হলো আমার ঘর, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সাথে রয়েছে গিজার ও রুম হিটার। লাদাখ ভ্রমণের প্রতিটি হোটেলেই লিফটের সুবিধা আমরা পেয়েছি। এখানে আয়না আছে আর এখানেই জামা কাপড় রাখা যাবে। এই গ্লাসটা দেখুন, সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, ছোট্ট কিন্তু খুব পরিষ্কার। ঠিক আছে, গরম জল একটাতে আসবে, একটাতে ঠান্ডা জল। ভালো, সুন্দর। হোটেলের পাশের একটি দোকান থেকে আমরা জম্মু ও কাশ্মীরের সিম কার্ড নিয়ে নিলাম। খরচ পড়ল সিম প্রতি 500 টাকা, যাতে আনলিমিটেড ইন্টারনেট ও কলিংয়ের সুবিধা ছিল 28 দিনের জন্য। এই সিম নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব জম্মু ও কাশ্মীরে প্রবেশ করার আগেই UIDAI এর ওয়েবসাইট থেকে আপনার বায়োমেট্রিকটি আনলক করে আসার জন্য। এতে সিম কার্ড নিতে কোনো অসুবিধায় পড়তে হয় না। আর যাদের পোস্টপেড কানেকশন আছে তাদের তো কোনোই সমস্যা নেই। শ্রীনগর পৌঁছাতেই আমাদের প্রায় দুপুর হয়ে গেল। স্নান করে সোজা চলে এলাম খাবারের টেবিলে। এই খাবারের জায়গাটিও বেশ সুন্দর। আমার একটু লেট হয়ে গেছে, আমি এই সবে এলাম, এসে এবার খেতে বসেছি। আচ্ছা, খাবারে দেখুন কি দিয়েছে। ভাত, এখানে হচ্ছে মুসুর ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, এই পনিরের তরকারি, আর এখানে পাবদা মাছ। আমি একটু একটু করে খেয়ে দেখলাম, সবকটাই খুব সুন্দর রান্না হয়েছে। মানে ঘরোয়া খাবার, এমন নয় যে খেয়ে শরীর খারাপ করবে, সেরকম খাবার দাবার নয়। আমাদের লাদাখের এই গ্রুপ ট্যুরটিতে সব ধরনের পর্যটকদের কথা মাথায় রেখে এখানে প্রতিদিন নানান রকমের খাবারের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ ট্যুরের বিভিন্ন ধরনের খাবারগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনাদের অবশ্যই জানিয়ে রাখছি যে যেহেতু এটি একটি অধিক উচ্চতার ভ্রমণ, তাই যতটা সম্ভব হালকা ও সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করা যাবে, ততই শরীরকে সুস্থ রাখা যাবে। অন্যান্য খাবারের সাথে প্রতিদিনই হালকা খাবারও থাকে। আপনি আপনার শরীর বুঝে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমাদেরকে শ্রীনগরের চারপাশ ঘুরে দেখার জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হলো। যারা মোগল বাগান ঘুরে দেখবেন তাদের শালিমার বাগের দিকে, আর যারা ডাল লেকের দিকে যেতে চাইবেন তাদের সেই দিকে গাড়ি ছেড়ে দিল। তারপর পর্যটকেরা নিজের মতো করে ঘুরে নিজের খরচায় হোটেলে ফিরে আসবেন, এটাই স্থির করা হলো। আমি হুড়োহুড়ি করে ভ্রমণ করতে অপছন্দ করি, আর শ্রীনগরের বিভিন্ন দ্রষ্টব্যগুলি ভালো করে ঘুরে দেখার জন্য অন্ততপক্ষে একটি পুরো দিনের প্রয়োজন হবেই। সেই কারণেই নিজের মতো করে যেখানে ইচ্ছা সেদিকে চলে গেলাম। প্রথমে
একটি অটো নিয়ে চলে গেলাম বিখ্যাত লাল চকে। এখানে শীতের জামা কাপড় বেশ সস্তায় পাওয়া যায়, তবে বেশ ভালোই দরদাম করতে হয়। এই লাল চক হলো শ্রীনগরের সিটি স্কোয়ার। 1980 সালে এই ক্লক টাওয়ারটির নির্মাণ করা হয়। মস্কোর রেড স্কোয়ারের নাম অনুসারে এর নাম হয় লাল চক। ঐতিহ্যগতভাবে বিভিন্ন সভা সম্মেলন এখানে আয়োজিত হয়ে আসছে, যার মধ্যে অন্যতম হল পণ্ডিত জওহরলাল নেহরুর সাথে মাননীয় শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাটি। এরপর আরও একটি অটো নিয়ে চলে এলাম সূর্যাস্তের সময় দাল লেককে দেখব বলে। এই সময় পর্যটকদের ভিড় শ্রীনগরে একেবারেই নেই। স্থানীয় শিকারার চালক, দোকানদার প্রায় কাঁদছে বললেই চলে। কিন্তু প্রায় প্রতি বছরই যেভাবে পর্যটকদের উপর হামলা চলছে, তার পরিণাম যে এমনই বা আরও খারাপ হবে সেটা নিয়ে আমার মধ্যে কোনো বিস্ময় নেই। এখন রেট অনেক কমে গেছে, 600 টাকা করে সব রেট হয়ে গেছে। সব হাউস বোট গুলো যাচ্ছে। আপনাদের এক ঝলক এটা দেখিয়ে নিই, তারপরে হোটেলে ফিরে ডিনার করে আজকে একটু রেস্ট নেবো আমি, কারণ এই ট্রেনের ধকলটা সামলে নিই, মনটা ভালো করে নিই, কালকে থেকে অনেক ধকল আছে। এই লেকটিকে শ্রীনগরের জুয়েল বা মণি বলা হয়। কাশ্মীরি ভাষায় দাল কথার অর্থই হলো লেক, কিন্তু আমরা দাল লেক বলেই অভ্যস্ত। এই দাল লেকের পুরো কিনারা প্রায় 15.5 কিলোমিটার দীর্ঘ। এই বিশাল লেকটিতে জল কিন্তু ঝিলম নদী থেকে আসে না। এখানে বিভিন্ন ছোট বড় ঝর্ণা আছে। সেই ঝর্ণার জল থেকেই এই লেকটির সৃষ্টি হয়েছে। আজকে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে আমাদের লোটে মাছের চপ দেওয়া হলো। রাত্রে খাবারের আগে অধিক উচ্চতার এই ভ্রমণ পথ সঠিকভাবে সতর্কতার সাথে কিভাবে ঘুরতে হবে সেটা নিয়ে দেবাশিস বাবু আমাদেরকে তার বক্তব্য জানালেন। সাথে প্রয়োজনীয় ওষুধপত্র, অক্সিজেন কি কি লাগবে এবং কেমনভাবে তার ব্যবহার করতে হবে সেও জানালেন। সাথে ধূমপান করতে একেবারে বারণ করে দিলেন। আজকে এই শ্রীনগরে আমাদের খাবারের মেনুটা একবার দেখুন। এখানে ভাত, ডাল, আলু ভাজা, একটা লঙ্কা দিয়েছে এরকম সাইজে, আর এই হচ্ছে এই মিক্স সবজি দিয়েছে, এখনো পনির আছে, আর এই হচ্ছে চিকেনের সাইজ বেশ সুন্দর দিয়েছে। সুপ্রভাত। লাদাখ ভ্রমণের আজকে 4র্থ দিন। আমি এখন আছি শ্রীনগরে। এই হচ্ছে আমার হোটেল। সকালবেলায় শ্রীনগরের আবহাওয়া বেশ ভালো, মনোরম, মানে না খুব গরম না খুব ঠান্ডা। রাত্রের আবহাওয়া ভালো, দুপুরের দিকে এখন একটুখানি গরম আছে। তা গতকাল শ্রীনগর এসেছি আমি কাটরা থেকে, আর আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি কার্গিল। মানে হিসাব মতন বলা যায় যে আজকে আমরা লাদাখে প্রবেশ করব। তা এখান থেকে কার্গিলের দূরত্ব 200 কিলোমিটার। যদি সরাসরি যাই তাহলে ঘন্টা 5 মতো সময় লাগবে। তবে আমরা এতগুলো পর্যটক আছি, সাইট সিন করে যাব, খাওয়া দাওয়া আছে, সব মিলিয়ে ধরুন 7-8 ঘন্টা সন্ধ্যা হয়ে যাবে আশা করছি। তা এই যে 200 কিলোমিটারের যে যাত্রা, সেই যাত্রা পথটা কেমন দেখুন। আমরা প্রথমে যাচ্ছি সোনমার্গ। সোনমার্গের দূরত্ব এখান থেকে 82 কিলোমিটার, মানে 40% রাস্তা আমরা চলে যাব সোনমার্গ পৌঁছে যাওয়া মানে। তারপর সোনমার্গের পর হচ্ছে বালতাল, তারপরে জজিলা, দ্রাস হয়ে আমরা ওয়ার মেমোরিয়াল দেখে তারপর আমরা পৌঁছে যাবো কার্গিল। এই যে গাড়িগুলো দেখছেন, এই সমস্ত গাড়িগুলোই আমাদেরই, সব একসাথে গ্রুপ, অনেকজন আছেন, প্রায় 60 জনের মতন। তা 7টার সময় আজকে সময়, সকাল সকাল বেরিয়ে যাচ্ছি যাতে অনেকটা রাস্তা আমরা ঠিকঠাক পৌঁছে যাই। চলুন, আপনাদের সঙ্গে পথে দেখা হচ্ছে। শ্রীনগর থেকে আমরা এখন চলে এসেছি সোনামার্গের খুব কাছে। এখন এইখানকার বেশিরভাগ এলাকাতেই গাছে থোকা থোকা ফুলের মতো লাল লাল আপেল ঝুলছে। সেই আপেলের ভারে গাছের ডাল যাতে ভেঙে না যায় সেই জন্য তাতে ঠেকনাও দেওয়া হয়েছে। এমনই একটি আপেলের বাগানে আমরা দাঁড়িয়ে গেলাম। শ্রীনগর সহ চারপাশের এই এলাকাগুলিতে এখন আপেলের किलो मात्र 30 टाका। भैया ये कौन सा सेब है? ये डिलीशियस। असली वैरायटी तो यही है कश्मीर। पहलगाम में भी तो बहुत मिलता है ना ये वाला। এই জায়গাটায় দেখুন আপেল হয়েছে। মানে আমি যদি এখন হাঁটতে শুরু করি না, এই দেখুন দেখুন
ওরে বাবারে, এই জায়গাটা খুব শখ ছিল, খুব, যে আমি গাছে আপেল হবে আমি দেখব। মানে এসেছি যেখানে যেখানে আপেল হয়, কয়েক জায়গায় গিয়েছি, কখনো আর দেখাটা হয়নি যে কেমন লাগে দেখতে। মানে ফুলের মতন মনে হচ্ছে, থোকা থোকা ফুলের মতন ফুটে আছে, যেগুলো একদম ছোট ছোট, এইগুলো সব সবুজ রঙের হয়ে আছে। আর যখনই পাকছে বড়, মানে ভীষণ বড় সাইজ। এই একটা পড়লো এক্ষুনি, দেখুন এইটা পড়লো। ও অনেকগুলো পড়ে আছে, এই যে। আমরা এবার রওনা হলাম সোনামার্গের দিকে। যদিও আমরা সেখানে দাঁড়াবো না, কিন্তু সোনামার্গের কিছুটা পর থেকেই শুরু হবে লাদাখ। আমার ডান দিক দিয়ে বয়ে চলেছে অপূর্ব একটি নদী, যার নাম সিন্ধ নদী। এই নদীকে সঙ্গী করে কিছুটা যাওয়ার পরই আমরা প্রবেশ করলাম 6.5 কিলোমিটার দীর্ঘ সোনামার্গ টানেলে। এই টানেলের ওপারেই সোনামার্গের ট্যুরিস্ট স্পট। সোনালী তৃণভূমি থেকেই এই সোনামার্গ নামটি এসেছে। আর ঠিক এই সময়ে দেখা পেলাম রাস্তার দুধারে সেই সোনালী ঘাসের। সোনামার্গ থেকে মাত্র 14 কিলোমিটার দূরে বালতাল, আর 24 কিলোমিটার দূরে জজিলা। এখানে লা কথার অর্থ পাস। 11,745 ফুট উচ্চতার এই পাসটি আমাদের কাশ্মীরের গান্দারবল জেলা হয়ে জুড়ে দেবে লাদাখের কার্গিল জেলার সাথে। অনেকে বলেন জজিলা কথার অর্থ তুষার ঝড়, আবার অনেকে বলেন একটি তিব্বতী দেবতার নাম অনুসারে এই পাসটির নামকরণ করা হয়েছে। আর ঠিক এখানেই দাঁড়িয়ে প্রথমবারের জন্য দেখতে পেলাম লাদাখের সেই রুক্ষ ধূসর অপূর্ব ভূপ্রকৃতিকে। জজিলা থেকে শ্রীনগর লে জাতীয় সড়ক 1 দিয়ে আমরা কার্গিলের দিকে রওনা হলাম। আমরা যতই সামনের দিকে এগোতে থাকলাম, ধীরে ধীরে সবুজের খোলস ছাড়তে ছাড়তে লাদাখ ততই নিজের রূপে আমাদেরকে ধরা দিতে লাগলো। যাত্রাপথে 20 কিলোমিটার দূরে মাতায়েনে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া সারতে একটু দাঁড়ালাম। অপূর্ব একটি জায়গা এই মাতায়েন। এই জায়গাটি পাহাড়ের মাঝে একটি বিস্তীর্ণ তৃণভূমি, যেখানে অনেকগুলি ঘোড়াকে চড়তে দেখলাম। পাশে একটি ছোট্ট নদী বয়ে যাচ্ছে, যেটি আরও কিছুটা যাওয়ার পর আরও দুরন্ত হয়ে দ্রাস নদীর নাম নেবে। আজকে কি ছিল মেনুতে? আজকে মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে, পার্শে ভাত, বেগুন ভাজা, চাটনি, পাপড়। পার্শে মাছ? পার্শে মাছ। মানে লাদাখে পার্শে মাছ? লাদাখে পার্শে মাছ, দেশি পার্শে। ও দেশি পার্শে। স্বাদ কেমন? খুব ভালো রান্না। খাওয়া দাওয়া খুব ভালো। আমি পার্শে মাছ খাই না বলে আমাকে পনির দেওয়া হয়েছে। পনির দিয়েছে? বাপরে বাপ। তোমার? দারুণ সুন্দর। রান্না খুব ভালো হয়েছে, ভালোই খেলাম। মাছের স্বাদ দারুণ এবং ফ্রেশ ফ্রেশ। ফ্রেশ মাছ। আচ্ছা, আমাদের তো প্রশ্ন যাচ্ছে যে মাছ এত ফ্রেশ থাকছে কি করে? লাদাখে বসে ফ্রেশ মাছ পাচ্ছেন? রেগুলার মাছের বড় চেঞ্জ করতে হচ্ছে। একবার সকালবেলা প্রত্যেকদিন, আর রাত্রিবেলা যেরকম আজকে কার্গিল যাব, গিয়েই ওটা ডিপ ফ্রিজিং হবে, আবার কালকে বরফ দিয়ে নতুন করে প্যাক হবে, নয়তো 7 দিন 10 দিন ধরে তো সম্ভব না। মাতিয়ানকে বিদায় জানিয়ে আমরা এবার রওনা হলাম কার্গিল ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। 27 কিলোমিটার পথ যেতে আমাদের সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। আমার ডান দিক দিয়ে বয়ে চলেছে দ্রাস নদী। 10,800 ফুট উচ্চতায় অবস্থিত দ্রাস গ্রামেই এই ওয়ার মেমোরিয়ালের নির্মাণ করা হয়েছে। দ্রাস কথার অর্থ বরফাবৃত কোনো স্থান। ভীষণ ঠান্ডা পড়ে এখানে। শীতকালে দ্রাসের গড় উষ্ণতা পৌঁছে যায় -20 ডিগ্রি সেলসিয়াসে। দ্রাস গ্রামকে পার করে তোলোলিং পাহাড়ের পাদদেশে এসে আমরা থামলাম।
এবার সেই ওয়ার মেমোরিয়ালের অন্দরে প্রবেশ করব। আমি এখন আছি কার্গিলের যে ওয়ার মেমোরিয়াল, ঠিক সেখানটায়। এই জায়গাটা হচ্ছে দ্রাস, সেই জন্য দ্রাস ওয়ার মেমোরিয়ালও বলা হয়। 1999 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রায় 3 মাস ধরে যে ভয়ানক যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমাদের দেশকে রক্ষা করার জন্য যে বীর ভারতীয় সেনারা শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে ভারতীয় সেনারাই এই স্মৃতি যে সৌধটা আছে সেটা নির্মাণ করেছেন। পাকিস্তানি শত্রুপক্ষ শীতের সময় ধীরে ধীরে সবার অলক্ষ্যে এলওসি পার করে এই অঞ্চলের বিভিন্ন উঁচু পাহাড়গুলিকে একে একে দখল করে নেয়। সেই পাহাড়গুলির মধ্যেই একটি ছিল ঠিক যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, তোলোলিং। কার্গিল যুদ্ধের সবথেকে ভয়ঙ্কর লড়াই ঠিক এখানেই হয়েছিল, কারণ শত্রুদের সংখ্যা এখানেই সব থেকে বেশি ছিল। এই তোলোলিং পাহাড় ছাড়াও শত্রুরা দখল করে তোলোলিংয়ের বাম দিকের কয়েক কিলোমিটার দূরের টাইগার হিল, রাইনো হর্ন ও বাত্রা টপের মতো পাহাড়ের বিভিন্ন উঁচু জায়গাগুলি। শত্রুদের লক্ষ্য ছিল এই শ্রীনগর লে ন্যাশনাল হাইওয়ে 1কে দখলে রাখা, যাতে শ্রীনগরের সাথে লাদাখের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মে মাসের 3 তারিখ ভারতীয় সেনা ও বায়ুসেনা যৌথভাবে অপারেশন বিজয় আরম্ভ করেন। ব্রিগেডিয়ার লখবিন্দর সিং 130টি বোফোর্স বন্দুক এখানে বসান। ভারতীয় সেনা শত্রুর গুলির জবাব দেয় গোলা দিয়ে। ক্যাপ্টেন হানিফউদ্দিন ঘায়েল হয়েও ততক্ষণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন না, যতক্ষণ না ভারতের তিরঙ্গাকে আবার উঠতে দেখেন। লেফটেন্যান্ট কর্নেল আর বিশ্বনাথন আর মেজর রাজেশ অধিকারী পরাক্রমের সাথে শহীদ হলেও তাদের পল্টন এগোতে থাকে। ক্যাপ্টেন বিক্রম বাত্রা দুর্গা মাতার জয়কারা গাইতে গাইতে 7টি বাংকার জয় করে নেন, আর তারপরই তার নাম দেওয়া হয় শের শাহ। গ্রেনেডিয়ার যোগিন্দর সিং শরীরে 15টি গুলি নিয়েও লড়াই চালাতে থাকেন। সবাই শহীদ হয়ে যাবার পরেও ক্যাপ্টেন অনুজ নাইয়ার একাই পরাক্রমের সাথে লড়াই চালান। এমনই সব বীর সাহসীরাই নিজেদের রক্তের বলিদানে আর বাহাদুরির কলমে এই যুদ্ধের বিজয়ের তারিখ লিখে দেন। 10ই জুলাই ভারতীয় সেনাবাহিনী হাইওয়ের ওপর থেকে শত্রুর নাম ও নিশানা মিটিয়ে দেয়, আর ভারতীয় সেনাদের এমন পরাক্রমের কাছে টিকতে না পেরে 26শে জুলাই শত্রু লেজ গুটিয়ে পালানোই স্থির করে। কার্গিলের যুদ্ধ ছিল বীরত্ব আর সাহসের গাঁথা, ছিল ভারত মাতার প্রতি প্রেম আর তার স্বাভিমানকে মাথায় করে লড়াই। পরবর্তীকালে 2014 সালে সেই বীর শহীদ ভারতীয় জওয়ানদের স্মরণেই এই স্মৃতিসৌধটির নির্মাণ করা হয়। এইসব বীর সাহসী যোদ্ধাদের সেলাম। ওয়ার মেমোরিয়াল দেখে আমরা রওনা হলাম আমাদের কার্গিলের হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 54 কিলোমিটার, পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টার মতন আমাদের সময় লাগবে। দ্রাস নদীকে ছেড়ে এবার আমাদের সঙ্গী হয়েছে স্বচ্ছ ও দুরন্ত সুরু নদী। এই সুরু নদী হল সিন্ধু নদেরই একটি উপনদী। এইটা হচ্ছে কার্গিলের হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল দি ইন্ডিয়ান কার্গিল। রুমটা কিন্তু বেশ বড় রুম। 3 জন খুব ভালোভাবে শোয়া যাবে। বসার চেয়ার আছে। এই দিকটা দিয়ে ভালো ভিউ, তবে সব থেকে ভালো ভিউ এই বালকনিটা থেকে। এইখানে টিভি, জামা কাপড় রাখার জায়গা। আসুন বাথরুমটা দেখিয়ে দিই। বাহ, বাথরুমটাও বড়ই আছে, পরিষ্কার। এই হোটেলের খাবারের জায়গাটিও বেশ সুন্দর। হোটেলে পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের চা ও ডিমের চপ দেওয়া হলো, আর রাত্রে খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ ও ধনিয়া চিকেন। এছাড়া খাবারের সাথে চাটনি ও পাঁপড় প্রতিদিনই ছিল। সুপ্রভাত। আজ ভ্রমণের 5ম দিন। আজকে আমরা কার্গিল থেকে লে শহরের উদ্দেশ্যে রওনা হব। তবে তার আগে
আমার হাতে ঘন্টা 2 মতন সময় আছে। সকালে তাড়াতাড়ি উঠে সুরু নদীর দিকে চলে এলাম। আমার হোটেলের পাশেই এই নদী, আর নদীর ধারেই রয়েছে একটি সুন্দর পার্ক, যার নাম শেরবাগ। এই জায়গাটি কার্গিলের অন্যতম সুন্দর একটি জায়গা, যেখান থেকে পাহাড়ে ঘেরা এই অপূর্ব জায়গাটিকে সুন্দরভাবে উপভোগ করা যায়। সুরু নদীর তীরে অবস্থিত কার্গিল লাদাখের একটি জেলা। এর উচ্চতা 8,780 ফুট। একটি সময়ে লাদাখের মাত্র 2টি জেলা ছিল, লে আর কার্গিল। তবে এখন 5টি নতুন জেলার গঠন হয়েছে। সেগুলি হলো দ্রাস, জান্সকার, নুব্রা, শাম আর চাংথাং। অতীতে এটি একটি প্রাচীন বাণিজ্য পথ ছিল, যেটি ছিল রেশম পথেরই অংশ। চীন, মধ্য এশিয়া আর ভারতবর্ষের ব্যবসায়ীরা চা, রেশম, উল, গালিচা ও মূল্যবান রত্নের বেচা কেনা এখান থেকে করতেন। এছাড়া অতীতে বিভিন্ন সভা সম্মেলনও এখানে করা হতো। জনসংখ্যার দিক থেকেও লের পরেই আছে এই জেলাটি। এছাড়া এই কার্গিল হলো লাদাখের শীতকালীন রাজধানীও। খার কথার অর্থ দুর্গ, আর কার্গিল কথার অর্থ দুর্গগুলির মাঝে অবস্থিত একটি কেন্দ্র। হোটেলে ফিরে এসে ব্রেকফাস্ট সেরে 11টা নাগাদ আমরা রওনা দিলাম লের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 220 কিলোমিটার। চারপাশ দেখতে দেখতে সেখানে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে। যাত্রাপথে আজকে সবার প্রথমে আমরা দেখব মুলবেক মনাস্ট্রি। দূরত্ব 39 কিলোমিটার। পৌঁছাতে প্রায় ঘণ্টাখানেকের মতন আমাদের সময় লাগবে। এই মুলবেক মনাস্ট্রির 2টি অংশ। একটি হলো রাস্তার পাশেই, যেখানে পাহাড়ের মধ্যে খোদাই করা 30 ফুট উঁচু ভগবান মৈত্রেয় বুদ্ধের একটি অপূর্ব মূর্তি আছে। মনে করা হয় এই মূর্তিটির খোদাই করা হয়েছিল খ্রিস্টপূর্ব 1ম শতকে, কুষাণ যুগে। সমগ্র লাদাখে এমন মূর্তির সংখ্যা মাত্র 3টি। আর একটি হলো পাহাড়ের ওপর প্রায় 200 মিটার উঁচুতে অবস্থিত মনাস্ট্রি ও গোম্পা। এই মুলবেক মনাস্ট্রি ও গোম্পাতে প্রাচীন গান্ধারী লিপিরও দেখা পাওয়া যায়। 800 বছরের প্রাচীন এখানের গোম্পাগুলিতে ধ্যান সাধনা করা হয়। এছাড়া মনাস্ট্রিতে বৌদ্ধ সন্ন্যাসীরা বসবাস করেন, পূজা অর্চনা ও তন্ত্র সাধনাও করেন। তবে সেদিন রাস্তার পাশের মনাস্ট্রিটি দেখার সময় আমাদের হয়েছিল। ভ্রমণের ইচ্ছা নিয়ে একটু সকালের দিকে বেরোতে পারলে এই মনাস্ট্রি সুন্দরভাবে ঘুরে দেখা যাবে। লাদাখ ভ্রমণের একটি অন্যতম দ্রষ্টব্য এই মুলবেক মনাস্ট্রি। মুলবেক থেকে আমরা রওনা হলাম লামায়ুরু মনাস্ট্রির দিকে। দূরত্ব 66 কিলোমিটার। পৌঁছাতে প্রায় ঘন্টা 2 মতন আমাদের সময় লাগবে। আমাদের ডান দিক দিয়ে এখন বয়ে চলেছে ওয়াখারং নদী। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 12,198 ফুট উচ্চতায়। এই পাঁচটির নাম নামিকালা। এদিকের এই সব পাহাড়গুলিই হল ঝাঁসকার পাহাড়, যেগুলি ঝাঁসকার উপত্যকা থেকে লের সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত। আজকেই আমাদের সাথে দেখা হবে সিন্ধু নদের। নামিকালা থেকে আমরা আরও উপরের দিকে উঠতে শুরু করেছি। সবুজ কোথায় যেন একেবারেই হারিয়ে গেছে, অথচ ভীষণ সুন্দর লাগছে এই ভূ প্রকৃতিকে দেখতে। রৌদ্রের তেজ এখনো আছে বলে ঠান্ডা তেমন একটা লাগছে না, তবে কনকনে শীতল বাতাসের দাপট বেশ ভালোই রয়েছে। অনেকটা ছাড়া ছাড়া এই অঞ্চলের ঘরবাড়ি সমেত ছোট ছোট জনপদ আর পুলিশের চেকপোস্ট আমাদের চোখে পড়ছে। এইভাবেই এক সময় আজকের যাত্রাপথের সব থেকে উঁচু স্থানে আমরা এসে পৌঁছালাম। এই রাস্তাটির নাম ফটুলা। লা কথার অর্থই হলো পাস। এই ফটুলা টপের উচ্চতা 13,479 ফুট।
এখান থেকে আবার রাস্তার উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করলো। ফটুলা থেকে মাত্র 15 কিলোমিটার যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম লামায়ুরু মনাস্ট্রিকে। লামায়ুরু মনাস্ট্রিতে প্রবেশ করার জন্য সামান্য কিছুটা সহজ পথে চড়াই করতে হয়। প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। এত বিশাল মনাস্ট্রির কোথায় কি আছে আর কেমনভাবে ঘুরে দেখতে হবে তার জন্য সুন্দর একটি নির্দেশিকাও এখানে দেওয়া আছে। এই মনাস্ট্রির দ্রষ্টব্যগুলির মধ্যে অন্যতম হল এর প্রেয়ার হল, কেভ, টেম্পল, অ্যাসেম্বলি হল, বিভিন্ন স্তূপা, স্কুল ও মেডিটেশন সেন্টার। এছাড়া মনাস্ট্রির একেবারে উপর থেকে পাখির চোখে এক দারুণ সুন্দর ভূপ্রকৃতি ধরা পড়ে। এই মনাস্ট্রিগুলির ছাদে উইলো প্রজাতির গাছের এক ধরনের কাঠের সিলিং দেখা যায়, যেগুলি এই মনাস্ট্রিগুলিকে গরমকালে শীতল আর শীতকালে উষ্ণ রাখতে সহায়তা করে। স্থানীয় ভাষায় এই গাছগুলিকে বলা হয় চাংমা। এই মনাস্ট্রি 11,520 ফুট উচ্চতায় অবস্থিত। লামায়ুরু কথার অর্থ চিরস্থায়ী বা অনন্ত। সন্ন্যাসী রিনচেন জাংপো প্রথম শতকে এখানে সবথেকে প্রাচীন মনাস্ট্রির নির্মাণ করেন। পরবর্তীকালে 11 শতাব্দীতে সংস্কার করে এই মনাস্ট্রির নির্মাণ করা হয়। লাদাখের প্রাচীন এবং বৃহত্তম মনাস্ট্রিগুলির মধ্যে এই লামায়ুরু মনাস্ট্রি অন্যতম। এখানে ফেব্রুয়ারি ও মে মাসের দিকে বছরে 2 বার মুখোশ নাচের উৎসবের আয়োজনও করা হয়। এই লোকেশন ওই মনাস্ট্রি। হ্যাঁ, আর দুপুরের খাওয়া দাওয়া আছে আজকে। ভাত আছে, ভাত, ডাল আছে, ডাল, আলু ভেন্ডি ভাজা আছে। আচ্ছা। ঠিক আছে, না, এটা মনে হয় বরবটি হ্যাঁ, ভাজা। বরবটিও আছে। আচ্ছা। আর পাশাপাশি আছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, হুম হুম কাতলা মাছের ঝোল। হুম। আর মাছের পিসগুলো তো দেখছি বেশ বড় বড়, মোটা মোটা। আচ্ছা, আর কি? ডাল, এমনি ডাল না মাছের মাথা দিয়ে? না, এমনি এমনি ডাল। আচ্ছা। আর এটা এই এরি ঝাল মাছের গ্রেভি। ঝোল, মাছের হুম। লামায়ুরু মনাস্ট্রি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এসে আমাদের গাড়ি দাঁড় করানো হলো, কারণ এই অদ্ভুত ভূপ্রকৃতি। একটি সময় এখান দিয়ে একটি নদী প্রবাহিত হতো, কিন্তু সময়ের সাথে সেটি শুকিয়ে যায় আর এমন অদ্ভুত সুন্দর ভূপ্রকৃতির সৃষ্টি করে। এই প্রকৃতি সাথে এমন রং আর এই ছোট বড় গর্ত দেখে হঠাৎ করে মনে হয় যেন সত্যি চাঁদের মাটিতেই দাঁড়িয়ে আছি। আর ঠিক এই কারণেই এই জায়গাটিকে বলা হয় মুনল্যান্ড। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এবং পূর্ণিমার রাত্রে এই জায়গাটিকে একেবারে আলাদা মনে হয়। পরন্ত বেলায় আমরা এবার লের উদ্দেশ্যে পা বাড়ালাম। এখন আমাদের সঙ্গী হয়েছে সিন্ধু নদ। এখনও আমাদের অনেকটা রাস্তা পথ চলতে হবে। এই 117 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের প্রায় 3 ঘন্টার মতন সময় লাগবে। এই রাস্তাতেই পড়বে সঙ্গম ভিউ পয়েন্ট, ম্যাগনেটিক হিল আর পাত্থার সাহিব দরগা। তবে আজ আর কিছুই মনে হয় দেখা যাবে না, কারণ সন্ধ্যা হয়ে যাবে। এদিকে আজ আমরা একটু দেরি করেই সকালে বেরিয়েছি, তবে চিন্তা নেই, কাল সারাটা দিন আমরা লেতেই তো থাকছি। আর এই পরন্ত বেলায় যে দৃশ্য আমরা এখন দেখছি তাতে আমাদের মন খারাপের কোনো প্রশ্নই নেই। সন্ধ্যাবেলায় আমরা এসে পৌঁছালাম আমাদের লের হোটেলে। আসার সাথে সাথেই দারুণ সুন্দর করে স্বাগতম জানানো হলো। দারুণ সুন্দর এই হোটেলটির নাম এভারগ্রিন।
খুব সুন্দর এই হোটেলটা দিয়েছে আমাদের। এই বিছানা, এটাতে দুজন ভালোভাবে শোয়া যাবে। এই বিছানাটায় আয়না আছে, এখানে একটা আপনার কাজ আপনি করতে পারবেন চেয়ার টেবিলটায়। এখানে খুব সুন্দর করে সাজানো, বেশ বড় বড় জানালা আছে, আর এত পরিষ্কার, মানে একটা হোটেলের রুম যে এত পরিষ্কার হতে পারে, এক ফোঁটা নোংরা নেই। আচ্ছা, সুন্দর এই সোফাগুলো, খুব সুন্দর। এখানেও আপনি চাইলে বসতে পারেন। এখানেও একটা জানলা আছে, এই জানলাটা দিয়ে খুব ভালো ভিউ হবে। আর একটা টিভি, আবার এদিকেও একটা বিছানা আছে। আসুন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, দুটো জলের বোতল, গ্লাস, কাপ, ইলেকট্রিক কেটেল আর চা বানানোর সমস্ত জিনিস, নেসক্যাফে, দুধ, টি ব্যাগ সবই আছে। এইটাতে দেখলাম একটা ডিসপোজাল ব্যাগ দিয়েছে, আর আপনার জামা কাপড় রাখবেন। এখানে একটা যে হোটেল এভারগ্রিন, তার একটা প্যাকেটও দিয়েছে। আপনার যদি কিছু ক্যারি করতে হয় আপনি ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর দিয়েছে। এই দেখুন কি পরিষ্কারটা, দেখুন একবার কি লিখেছে, দ্য সিট হ্যাজ বিন স্পেশালি ক্লিনড ফর ইউর প্রোটেকশন। ভাবুন, সবার ভালো লাগছে। এখানে 4-5 দিন না থাকলে ঠিক পোষাবে না, এমন ব্যাপার। আচ্ছা, হেয়ার ড্রায়ার দিয়েছে, যেহেতু এখানে খুব ঠান্ডা পড়ে, সেটা একটা আছে। আর এখানে বাথরুমের যে কিটগুলো হয় দিয়েছে হচ্ছে শেভিং কিট, শাওয়ার ক্যাপ, ডেন্টাল ক্যাপ, সাবান, আর এখানে হচ্ছে হার্বাল শ্যাম্পু, হার্বাল বডি ওয়াশ, খুব সম্ভবত এটা ময়শ্চারাইজার, বডি লোশন, হ্যান্ড অ্যান্ড বডি লোশন। খাবারে আছে ভাত আছে, ডাল আছে, আলুর চোখা আছে, পমফ্রেট মাছ আছে। আচ্ছা, ঠিক আছে, যারা মাছ খাবে না তাদের জন্য পনির আছে। পনির, আলু চোখা। হ্যাঁ, আলুর চোখা আছে। আজকে তো আমরা এসেছিও অনেকটা হচ্ছে আইটেম আজকে এটা ছিল না, কিন্তু সম্পূর্ণ লে বন্ধ জানো। হ্যাঁ। কারণ যা সমস্যা হয়েছে 6 শিডিউল নিয়ে, ছাত্র বিক্ষোভ, বিজেপির অফিস জ্বালিয়ে দেওয়া, ঠিক আছে, রাস্তা বন্ধ, 4 জন তো মারাও গেছে। হ্যাঁ, তো সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল। কিন্তু ম্যানেজার দিয়ে তো লোক, মানে গ্রুপ পাঠাই না, আমি নিজে আছি প্রত্যেকটা লাদাখ গ্রুপের মতন। আমার কোনো গেস্টের কোনো সমস্যা হবে না। 22শে এপ্রিল পেহেলগাঁও অ্যাটাকের সময়ও আমরা পেহেলগাঁওতেই ছিলাম, 39 জন গেস্ট ছিল, আর এবার আমার 51 জন আছে মনে হয় গেস্ট। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমবারের জন্য দেখলাম লাদাখের এই সব থেকে বড় শহর ও গ্রীষ্মকালীন রাজধানী লেকে। এটি 11,562 ফুট উচ্চতায় অবস্থিত। প্রাচীনকালে লাদাখের ঐতিহাসিক রাজধানীও ছিল এই লে। লে নামের অর্থ যাযাবরদের শিবির। এই জায়গাটিও ছিল প্রাচীন রেশম পথেরই একটি অংশ। অন্যান্য দিনগুলির মতোই আজকের আবহাওয়াও বেশ সুন্দর। আমার হোটেল থেকে বরফের চূড়া একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। হোটেলের পাশের বাগানে থোকা থোকা আপেল আর অ্যাপ্রিকট গাছে ঝুলে রয়েছে। সব আলু, এটা এই জায়গাটা আলু আছে, এদিকে ফুল গাছ, পপলার গাছ এগুলো, আর এইখানটায় ওলকপি, এই যেগুলো সব ওলকপি, বাঁধাকপি, সর্ষে, ফুলকপি। এই দেখুন ফুলকপি আছে, সূর্যমুখী ফুল ফুটেছে এখানটায়, বিশাল বিশাল সাইজের। সবার উপরে যেটা আছে সেটা তো খুব সুন্দর লাগছে। কিছু পালং শাক টাইপের গাছ আছে, এখানে বাঁধাকপি হয়েছে।
দারুণ সুন্দর এই জায়গাটা। ওপাশটায় না আরো বেশি ভালো লাগছে, মনে হচ্ছে একটা ভিন্ন টাইপের একটা জায়গা। ওপাশটা একটু যাও, এখানে সব আমাদের গাড়ি আছে। হোটেলটা এত সুন্দর, খুব সুন্দর। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা সাইট সিইনে বেরোতেই যাচ্ছিলাম, কিন্তু সেটা আজ আর সম্ভব হলো না। सिविल लाइन आके मोड़ से बोलेगा तुम लोग लेके जरा आज बाहर है किसी के गाड़ी को पत्थर से मार के आप किसी को लग के तो उसका जिम्मेदार कौन उठाएगा? बोलो नहीं छोटा नहीं बोलो। ऐसे टूरिस्ट को सीधा अटैक नहीं करेगा। टूरिस्ट को आपको एकदम अटैक नहीं करेगा, हमारा गाड़ी का तो सीधा करेगा क्योंकि हमारा लेगा गाड़ी सीधा बोलेगा तो किसी आपके कोई इंडियन टूरिस्ट किसी को। আজকের দিনটা লাদাখে বন্ধ ডাকা হয়েছে, সেই কারণে আমাদের গাড়ির চালকেরা পর্যটকদের এবং নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে আজকে আর গাড়ি নিয়ে বেরোলেন না। আমাদের দেবাশিস বাবু অনেক চেষ্টা করেও যখন গাড়ির চালকদের রাজি করাতে পারলেন না, তখন হোটেলের কর্মচারীদের সাথে ছোট ছোট দলে আমাদেরকে ভাগ করে পায়ে হেঁটেই কাছাকাছি জায়গাগুলি ঘুরিয়ে দেখাবার ব্যবস্থা করে দিলেন। সবার প্রথমে আমরা গেলাম শান্তি স্তূপা দেখতে। আমার হোটেল থেকে এই স্তূপার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই নিপ্পনজান মিয়োহোজি শান্তি স্তূপা আজকে আমাদের বাইরে থেকেই দেখতে হলো। বহু দেশি এবং বিদেশি পর্যটকেরা আজকে পায়ে হেঁটেই চারপাশের এমন দ্রষ্টব্যগুলি ঘুরে দেখে নিচ্ছে। এখানের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। 1991 সালে এর প্রতিষ্ঠা করা হয়। আর 14তম দলাই লামার তত্ত্বাবধানে ভগবান বুদ্ধের দেহাবশেষ এখানে সংরক্ষিত করা হয়েছে। পুরো লে শহর এখান থেকে পাখির চোখে দেখা যায়। তপসে ফ্রাই, ভাত, ভেজ ডাল, মাছের মাথা দিয়ে বাদাম। আচ্ছা তাহলে ওটা ওটা মাথা ছাড়া বাদাম। আচ্ছা মাছের মাথা ছাড়া ভেজ। আচ্ছা তা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মালাইকারি গ্রেভি, মালাই আর এখানে চাটনি, পাপড়। বাহ বাহ, দারুণ দারুণ। রুমাদি দাদা কোথা থেকে? সোদপুর। খাওয়া দাওয়া কেমন হয়েছে? তপসে ফ্রাই আর আচ্ছা অনেক বড় সাইজ। মানে আজকে আমরা লাদাখে, আজকে আমাদের কত দিন? 25 তারিখ আজকে। তার মানে 20 তারিখ থেকে 25 তারিখ, মানে আজকে আমরা লেতে মাছ খাচ্ছি। এটা একটা এই অঞ্চলে বসে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরোলাম চেমো মনাস্ট্রি আর লে প্যালেসকে দেখতে। তার জন্য আমার হোটেল থেকে সড়কপথে 1 কিলোমিটার আমাকে হাঁটতে হবে, আর তারপর প্রায় 30 মিনিটের মতন চড়াই করতে হবে। এই মনাস্ট্রির নিচেই আছে লে প্যালেস। আজ যানবাহন চলছে না, সেই জন্য আমাদেরকে হেঁটেই যেতে হলো। না হলে এই দুটি জায়গাতেই গাড়িতে পৌঁছানোর যথেষ্ট ব্যবস্থা রয়েছে। গ্রামের মাঝের আপেল বাগান আর অসংখ্য চোরতেনের মধ্যে দিয়ে আমাদের ট্রেক শুরু হলো। খানিকটা কষ্টকর হলেও যে দৃশ্য আমি দেখতে পেলাম সেটি নিঃসন্দেহে লাদাখের সব থেকে সুন্দর দৃশ্যের মধ্যে অন্যতম। লাদাখের রাজা তাশি নামগিয়াল 1430 সালে এই মনাস্ট্রি নির্মাণ করেছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এখান থেকেই লে শহরকে সব থেকে সুন্দর দেখায়। সিন্ধু নদের সাথে সিন্ধু উপত্যকা আর ঝাঁসকার উপত্যকাকে এখান থেকে পাখির চোখে দেখা যায়। এই মনাস্ট্রির প্রধান আকর্ষণ 3 তলা বাড়ির সমান উঁচু সোনার পাতে মোড়া ভগবান মৈত্রেয় বুদ্ধের মূর্তিটি। এর সাথে বিভিন্ন মূল্যবান প্রাচীন চিত্র অলঙ্কার, পাণ্ডুলিপি ও ভগবান বোধিসত্ত্বদের মূর্তিও এখানে আছে। এই মনাস্ট্রি থেকে খানিকটা নিচে নামলেই লে প্যালেস। 17শ শতাব্দীতে রাজা সেং গে নামগিয়াল এই রাজপ্রাসাদের নির্মাণ করেছিলেন। লাদাখের ঐতিহ্যশালী অতীত আর অপূর্ব স্থাপত্যের সাক্ষী এই লে প্যালেস। এর নিচের তলায় রয়েছে আস্তাবল, গুদামঘর আর বিভিন্ন অন্যান্য ঘরগুলি, আর উপরের তলায় রয়েছে সব সুন্দর সুন্দর বিলাসবহুল ঘর। মাটির প্রলেপ,
কাঠ, বালি আর পাথর দিয়ে এমনভাবে এই প্রাসাদের নির্মাণ করা হয়েছে যে শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা থাকে। প্রাচীন শিল্পকর্ম, প্রাচীন রীতিনীতি আর এর সাথে তিব্বতীয় স্থাপত্য কলার এক অপূর্ব পরিচয় আমরা এখানে দেখতে পেলাম। আজকে এই প্যালেস বন্ধ আছে, তবে এই প্যালেস সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এই লে প্যালেস থেকে খানিকটা নিচে নামলেই লের মল আর লের বাজার। তবে আজ সবই বন্ধ। আমরা এই বাজারে একটু ঘোরাঘুরি করে হোটেলে ফিরে এসে রাত্রে ভাত, ডাল, সবজি ও চিকেন দিয়ে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ব্রেকফাস্ট সেরে পরের দিন সকাল সকাল আমরা রওনা হলাম লে শহরের আশেপাশের দ্রষ্টব্যগুলি ঘুরে দেখার জন্য। আজকেই আমরা লেকে বিদায় জানিয়ে রওনা দেব নুব্রা উপত্যকার উদ্দেশ্যে। তার আগে এই লে শহরের যতটা সম্ভব জায়গাগুলি ঘুরে দেখে নেওয়া যায় সেগুলি আমরা দেখে নেব। আজও লে শহরে কঠোর নিরাপত্তা আমাদের চোখে পড়ল, তবে আমাদের ট্যুর অপারেটরের তৎপরতায় পর্যটকদের পর্যটন স্থলে যাওয়ার অনুমতি পাওয়া গিয়েছে। সবার প্রথমে আমরা যাচ্ছি এখান থেকে 22 কিলোমিটার দূরের অপূর্ব থিকসে মনাস্ট্রি দেখতে, যেখানে ভগবান মৈত্রেয় বুদ্ধের 15 মিটার উঁচু একটি সুশোভন অবিরাম মূর্তি রয়েছে। আর এই মনাস্ট্রির চারপাশের দৃশ্যের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা অসম্ভব। সন্ন্যাসী কাবজি থিকসে রিনপোচের নাম থেকেই এই মনাস্ট্রি থিকসে মনাস্ট্রি নামে পরিচিত হয়েছে। 1980 সালে শ্রদ্ধেয় দলাই লামা এখানের 40 ফুট উঁচু ভগবান বুদ্ধের মূর্তিটির শুভ উদ্বোধন করেছিলেন। এর সাথে দুর্দান্ত চিত্রকলা, স্তূপা, দেয়াল চিত্র ও অন্যান্য নানান মূর্তিগুলিও দেখার মতো। মধ্য লাদাখের মধ্যে বৃহত্তম এই মনাস্ট্রির প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা, আর সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি প্রতিদিন খোলা থাকে। এই মনাস্ট্রি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে 3 ইডিয়টস মুভির সেটটিকে দেখে নেওয়া যায়, যেটি র্যাঞ্চো স্কুল নামে পর্যটক মহলে অত্যন্ত জনপ্রিয়। এই র্যাঞ্চো স্কুল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে বিখ্যাত সুপ্রাচীন সে প্যালেস, যেখানে লাদাখের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তির দেখা মেলে। মনাস্ট্রির একেবারে উপরে 11 শতাব্দীতে নির্মিত রাজা স্পাল গি গোয়ানের রাজত্বের দুর্গের ধ্বংসাবশেষও লক্ষ্য করা যায়। এই সে প্যালেসের যে বর্তমান অট্টালিকাটি এখানে দেখা যায় তার নির্মাণ হয়েছিল 17 শতকে রাজা দেল দানের সময়ে। এই অট্টালিকার সদরের বহির্ভাগের সব জানালা ও দরজাগুলির মুখই পূর্ব দিকে করা হয়েছে। মাটি, পাথর ও কাঠ দিয়ে এর নির্মাণ করা হয়েছে। লোকশ্রুতি অনুযায়ী এই অট্টালিকার প্রতিচ্ছবি সামনের পাহাড়ের নিচের এই জলাশয়ে প্রতিফলিত হয়। এই সে নামটি সেখান থেকেই এসেছে। সে কথার অর্থ আয়না। ভগবান শাক্যমুনি বুদ্ধের তামা দিয়ে মোড়া 3 তলার সমান উঁচু মূল্যবান রত্ন দিয়ে সুসজ্জিত একটি মূর্তি এখানে দেখা যায়। সমগ্র লাদাখে এমন বুদ্ধ মূর্তি এই একটি মাত্রই। এছাড়া সমগ্র লাদাখের মধ্যে
সর্ববৃহৎ চোরতেনও এখানেই দেখা যায়। এবার আমরা ফিরতি পথ ধরলাম। আমাদের হোটেলের খুব কাছেই সিন্ধু ঘাট। সিন্ধু নদীকে কাছ থেকে দেখার জন্য এটি একটি দারুণ জায়গা। এই সিন্ধু নদী ছিল প্রাচীন সিন্ধু সভ্যতার অবস্থান, যা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম। নানান ঋষি মুনিরা এই নদীর তীরেই তপস্যা করেছিলেন। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থগুলিতেও এর নানান উল্লেখ রয়েছে। ঋগ্বেদ এটিকে জ্ঞানের নদী বলেও অভিহিত করেছেন। এছাড়া কৃষিকাজ ও সেচের জন্য জল সরবরাহে এই নদীর গুরুত্ব অপরিসীম। এই কারণেই প্রতি বছর গুরু পূর্ণিমার সময় 3 দিন ধরে এখানে সিন্ধু দর্শন উৎসবের পালন করা হয়। আলু ভাজা, সাদা ভাত, মিক্স সবজি। এটাতে কি আছে? মুড়ো আছে, আজকেও কি এই ক্ষেতের? আচ্ছা, রুই মাছ। আচ্ছা, একই এখান থেকে তুলে ওখানে দেওয়া হচ্ছে। মাছের ঝোল, ডাল। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এবার লে থেকে রওনা দিলাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। নুব্রা দিস্কিতে আমরা রাত্রিবাস করব, যার দূরত্ব এখান থেকে 115 কিলোমিটারের মতো। সরাসরি পৌঁছাতে সময় লাগবে ঘন্টা 3 মতো। এই দিস্কিত যাওয়ার রাস্তা কিন্তু দারুণ চড়াই। প্রায় 11,500 ফুট থেকে আমাদের প্রায় 18,000 ফুট উঁচুতে উঠতে হবে। আর 17,982 ফুটের এই রাস্তার নাম খারদুংলা। পৃথিবীর উচ্চতম যানবাহন চলাচলের সড়কপথগুলির মধ্যে এটি অন্যতম। এই রাস্তাই সিন্ধু নদের উপত্যকার সাথে শিয়ক নদীর উপত্যকাকে সংযুক্ত করে। আর এখান থেকে কারাকোরাম পর্বতশ্রেণীর এক দারুণ দৃশ্য চোখে ধরা পড়ে। খারদুংলা থেকে আমরা এবার রওনা হলাম মিল্কা পয়েন্টের উদ্দেশ্যে। এই খারদুং পাসে পৌঁছানোর কিছুটা আগেই আমাদের গাড়িটি খারাপ হয়ে যায়। বর্তমানে যে গাড়িটি করে আমরা এখন যাচ্ছি সেটির ব্যবস্থা আমাদের ড্রাইভার ও ট্যুর অপারেটর মাঝপথেই করেছেন। এই কারণেই অন্যান্য সব গাড়িগুলির থেকে আমরা প্রায় ঘন্টাখানেক পিছিয়ে পড়েছি। কিছুটা যাওয়ার পরেই আমাদের সাথে দেখা হলো শিয়ক নদীর। আর ঠিক এখান থেকেই খানিকটা দূরেই জনপ্রিয় ভাগ মিল্কা ভাগ সিনেমার শুটিং পয়েন্ট। জায়গাটির নাম খালসার স্যান্ড ডিউন্স। যদিও আন্দোলনের জেরে আজকে এটিভি রাইড এখানে বন্ধ রয়েছে, তবে আমরা মিনিট 10 জন্য এখানে একটু দাঁড়িয়ে গেলাম, যাতে এই সাদা বালির বালিয়াড়িটিকে একটু প্রাণ ভরে দেখে নিতে পারি। মিল্কা পয়েন্ট থেকে দিস্কিত পৌঁছাতে আমাদের সেদিন সন্ধ্যা হয়ে গেল। এই জায়গাটিও দারুণ সুন্দর আর তেমনই শান্ত। পাশ দিয়েই শান্তভাবে বয়ে চলেছে শিয়ক নদী। এখান থেকে খানিকটা গেলেই হুন্ডার আর আমার হোটেল থেকে দিস্কিত মনাস্ট্রিকে দেখাই যায়। এই হোটেলটির নাম হোটেল থাচুং। হোটেলটি দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন ও বেশ ভালো। 2টি রাত্রি আমরা এখানে ছিলাম। গরম জল, ব্যবস্থাপনা ও অন্যান্য কোনো কিছু নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেয়ে হোটেলের ছাদ দিয়েই অসংখ্য তারা আর খুব হালকা ছায়াপথ দেখতে পেলাম। গাড়ি ও অন্যান্য হোটেলের আলো যদি না থাকতো তাহলে এখান থেকেও খুব ভালো মিল্কি ওয়ের ছবি পাওয়া যেত। সেদিন রাত্রে খাবারে ছিল হালকা মটন বিরিয়ানি। সুপ্রভাত। লাদাখ ভ্রমণের আজকে 8ম দিন। আজকে সারা দিন
আমরা নুব্রা ভ্যালির চারপাশের জায়গাগুলি ঘুরে দেখব। সকালবেলায় পেটাই পরোটা আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হলাম হোটেল থেকে মাত্র 10 কিলোমিটার দূরের হুন্ডার স্যান্ড ডিউন্সের উদ্দেশ্যে। শিয়ক নদীর তীরের এই জায়গাটি হল একটি শীতল মরুভূমি। প্রাচীনকালে নুব্রার রাজধানী ছিল এই হুন্ডার। এখনও সেই ধ্বংসাবশেষ এখানের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই নুব্রার বিভিন্ন জায়গায় দেখা মেলে বাকট্রিয়ান বা 2 কুঁজযুক্ত উটের, আর বিভিন্ন পর্যটকেরা সেই উটে চড়ার মজাও নেন। লাদাখে বন্ধ হওয়ার কারণে সেই ক্যামেল রাইড এখন বন্ধ, তবে একটি উটের দেখা আমরা সেদিন সেখানে পেলাম। এছাড়া এখানে 100 টাকা দিয়ে আচারিও করা যায়। হুন্ডার থেকে আমরা রওনা হলাম তুর্তুক হয়ে থাং গ্রামের উদ্দেশ্যে, যেখান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে ভারত ও পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। এই তুর্তুক যাওয়ার জন্য আমাদের শিয়ক নদীর সেতুকে পার করতে হবে, তবে আজ সেটি আর হলো না। গতকাল এই নদীর ব্রিজ দুর্ঘটনায় ভেঙে গিয়েছে। ছোট গাড়িগুলি অতি কষ্টে নদী পার করতে পারলেও আমাদের গাড়ির পক্ষে সেটি কিন্তু সম্ভব হবে না। অগত্যা আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম। ঠিক হলো আজকে আমরা সুমুরের দিকে চলে যাব, যার দূরত্ব এখান থেকে প্রায় 65 কিলোমিটারের মতো। সেখানে একটি হট স্প্রিং প্রথমে দেখে নেব, আর তারপর নুব্রা নদীর তীরে করা হবে ক্যামেল রাইড। আজকে দুপুরের খাবার আমাদের সাথেই প্যাকিং করে দেওয়া হয়েছে, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর মিষ্টি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হলাম সুমুরের উদ্দেশ্যে। এই রাস্তাটি নুব্রা নদীকে পাশে রেখে সোজা চলে যায় সিয়াচেনের উদ্দেশ্যে। এই যাত্রাপথে ঠিক যেখানে শিয়ক আর নুব্রা নদী একসাথে মিশেছে সেই জায়গাটিকে আমরা দেখতে পেলাম। শিয়ক নদীর ব্রিজটিকে পার করে আমরা এবার রওনা হলাম হট স্প্রিংয়ের উদ্দেশ্যে। এদিকে রাস্তার প্রকৃতি আবার একেবারে আলাদা। পাহাড়ে ঘেরা একটি জায়গা থেকে প্রাকৃতিকভাবে গরম জল বেরিয়ে আসছে। বর্তমানে জায়গাটির সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হচ্ছে, তবে এই জায়গাটির থেকে এখানে আসা যাত্রাপথটি আমার বেশি সুন্দর লেগেছে। হট স্প্রিং দেখে এবার আমরা চলে এলাম সুমুরের স্যান্ড ডিউন্সে। সুমুরের এই বালিয়াড়িটি নুব্রা নদীর একদম ধারেই। এখানে উটের পিঠে চড়ে বেশ কিছুটা ঘুরে আসা যায়, যার জন্য খরচ জনপ্রতি 500 টাকা। আবার চাইলে কম খরচে কেবলমাত্র পিঠে চড়েও কয়েকটি ছবিও তুলে নিতে পারেন। পরন্ত বেলায় একদিকে সূর্যের রক্তিম আভা আর অন্যদিকে এই বিস্তীর্ণ বালিয়াড়ি এখানে এক অদ্ভুত সুন্দর দৃশ্যের সৃষ্টি করেছে। আজকে সন্ধ্যাবেলায় আমাদের হোটেলে বনফায়ার আর একটু আনন্দে মাতানোর ব্যবস্থা করা হয়েছে। এত দীর্ঘ এই ভ্রমণ পথের ক্লান্তি কোথায় যেন হঠাৎ করে দূর হয়ে গেল। সন্ধ্যার স্ন্যাক্সে ছিল চা আর গরম গরম চিকেন পকোড়া। রাত্রে খাবারে ছিল মুড়ি ঘন্ট, ফুলকপির রসা, চিকেন আর ভাত ও রুটি, আর চাটনি ও পাঁপড় প্রতিদিনই আমাদের খাবারে থাকত। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। দিস্কিত থেকে প্যাংগংয়ের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। ঘন্টা চারেকের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। তবে দিস্কিতকে বিদায় জানাবার আগে আমরা এখানের সবথেকে প্রাচীন মনাস্ট্রিকে দেখে নেব।
আমি এখন দাঁড়িয়ে আছি ডিস্কিট মনাস্ট্রির ঠিক সামনে। এই জায়গাটার মানে দৃশ্য এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আচ্ছা, এই যে ডিস্কিটের যে অঞ্চল, নুব্রার যে অঞ্চল, এই ডিস্কিটের মধ্যে সব থেকে প্রাচীন গুম্পা বা মনাস্ট্রি কিন্তু এটাই। এর নির্মাণ হয় 14 শতকের আশেপাশে। সমগ্র লাদাখে আমরা দেখতে পাই যে ওই সময়টায় বৌদ্ধ ধর্মের একটা কিন্তু প্রভাব পড়েছে, একটা ছাপ রয়েছে। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের এক শিষ্য যার নাম হচ্ছে চাংজেম সোরাব জাংপো, তিনি এর নির্মাণ করেছিলেন। এখানে ভগবান মৈত্রেয় বুদ্ধর এক মূর্তি আছে যার উচ্চতা হচ্ছে 106 ফুট, আর 8 কিলো সোনা দিয়ে সেটাকে সুসজ্জিত করা হয়েছে। আর 2010 সালে দলাই লামা, সদ্যেহ দলাই লামা এর শুভ উদ্বোধন করে সমগ্র লাদাখের মধ্যে সর্বোচ্চ এই মৈত্র বুদ্ধার মূর্তি। প্যাংগং যাওয়ার পথে আজকেও আমরা সেই শিয়ক নদীর সেতুকে পার করলাম। তবে গতদিন আমরা গিয়েছিলাম বাম দিকে সিয়াচেনের রাস্তায়, আর আজকে ধরলাম ডান দিকের রাস্তাটি। আমাদের গাড়িগুলি এবার ধীরে ধীরে চড়াই করতে শুরু করেছে। প্যাংগং যাওয়ার জন্য আমাদের আরও একটি অধিক উচ্চতার রাস্তাকে অতিক্রম করতে হবে, যার নাম ওয়ারিলা বা ওয়ারি পাস। আর এই অধিক উচ্চতার কারণেই এখানের ভূপ্রকৃতি ধীরে ধীরে বদলাতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমরা এসে পৌঁছালাম 17,429 ফুটের ওয়ারিলাতে। পৃথিবীর উচ্চতম সড়ক পথগুলির মধ্যে এটি অন্যতম। প্যাংগং যাওয়ার পথে একটি জায়গায় গাড়ি থামিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। বন্ধ থাকার কারণে এখানে কোনো হোটেল আজকে খোলা নেই, সেই কারণেই রাস্তার ধারেই আমাদের খাওয়া দাওয়া করতে হলো। খাবারে ছিল ভাত, ডাল, ভাজা, সবজি, পনির আর মাছের ঝোল। প্যাংগং লেকের খুব কাছে এখন আমরা চলে এসেছি। আর মাত্র 8 কিলোমিটার যেতে পারলেই আমরা সেই অপূর্ব লেকের কাছে পৌঁছে যাব। বিকালবেলায় সূর্যের লাল আলো এখানে ধূসর পাহাড়গুলিতে আগুন জ্বালিয়েছে, আর তারই মাঝে আমরা এসে পৌঁছালাম ঘন নীল রঙের স্বচ্ছ প্যাংগং সো বা প্যাংগং লেকের সামনে। প্যাংগং লেকে আমরা ছিলাম প্যাংগং লেকের ঠিক উপরের সবথেকে ভালো কটেজগুলির মধ্যে একটিতে। কটেজ থেকে বাইরে বেরোলেই চোখের সামনেই এই অপূর্ব প্যাংগং লেকটিকে দেখা যায়। এই লেকের কাছের ঘরগুলিতে আধুনিক সুযোগ সুবিধা কিন্তু তেমন একটা পাওয়া যায় না। তবে আমাদের ঘরে রাত্রি 12টা পর্যন্ত আলো, আর রাত্রে ও সকালের দিকে গরম জলের সুব্যবস্থা ছিল। আর ঘরগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও যথেষ্ট গরমও ছিল। ফ্রেশ হয়ে আমাদের কিচেনে গিয়ে দেখলাম সন্ধ্যাবেলার স্ন্যাক্সের জন্য গরম গরম ফিশ ফ্রাই করা হচ্ছে। অন্যদিকে আবার রাত্রের খাবারের জন্য সর্ষে ইলিশ ও পায়েসের আয়োজন চলছে। এই এলাকাতে কনকনে ঠান্ডা হাওয়ার দাপটে ঘরের বাইরে থাকা বড় কষ্টকর। আজকে এখানের আবহাওয়া বেশ পরিষ্কার, সেই কারণে আমরা সবাই আমাদের কটেজের সামনে থেকেই অসংখ্য তারার সাথে ছায়াপথটিকেও দেখতে পেলাম। পরের দিন সকালে
ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে আসতেই চোখের সামনে দেখতে পেলাম গাঢ় নীল রঙের প্যাংগং লেকটিকে। সকালবেলায় স্নিগ্ধ আলোয় এর শোভাই আলাদা। সুপ্রভাত। লাদাখ ভ্রমণের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি প্যাংগংয়ে। এই পিছনে প্যাংগং লেক। সূর্যের আলোটা বেরিয়েছে তো সেই জন্য জলের রংটা পুরো নীল, আর এখানে যে ধূসর রং তারও অনেক প্রকারভেদ আছে, সেই জন্য বড় ভালো লাগছে। আমার মনে হয় কি যে আকাশে যদি একটু শরতের মেঘ থাকতো তাহলেও বেশ ভালো লাগতো। নিচে না অনেক পাখি আছে, কিন্তু গাড়ি ছেড়ে দেবে বলে এখন আর যাওয়া যাচ্ছে না। তো এই যে জায়গাটা, এই জায়গাটার উচ্চতা হচ্ছে 13,862 ফুট। গতকাল সন্ধেবেলায় যখন আমরা এসেছি সেই সময় -1 মতন ছিল। তারপরে ধীরে 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 রাত্রে আরও ঠান্ডা হয়েছে, -10-11 নেটে দেখিয়েছে এরকম ঠান্ডা ছিল। তাই আপনারা যারা এখানে আসবেন সব সময় খুব ভালো শীতের পোশাক নিয়ে তারপর আসবেন। যদিও এটা একটা লেক, তবে এর দৈর্ঘ্য হচ্ছে 134 কিলোমিটার, তো ভীষণ বড়। মানে এটাকে একটা সমুদ্রও বলা যায়। এর যে চওড়া সেটা হচ্ছে 5 কিলোমিটার, আর যে গভীরতা 330 ফুট, মানে সাংঘাতিক। আর এত বড় লেক হওয়ার কারণেই এই লেকটাকে কিন্তু 5টা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এই লেকের 60% তিব্বতে, মানে চীনেই বলা যায়, চীনে 10% হচ্ছে বাফার জোন, বাদবাকি অংশটা আমাদের ভারতে। আপনারা যারা এখানে আসবেন, আর এখানে আসার জন্য একটা ইনার লাইন পারমিটের কিন্তু দরকার হবে। আজকের প্রোগ্রামটা আপনাদের বলে দিই। আজকে আমরা এখান থেকে যাচ্ছি শো মরিরি, দূরত্ব 330 কিলোমিটার। যদি সরাসরি যাই 8 ঘন্টা সময় লাগবে, কিন্তু সাইট সিন করে আমরা আরও একটা পয়েন্ট দেখব এই প্যাংগং লেকের। তো সেক্ষেত্রে সন্ধে তো হবেই, সন্ধ্যা 7টা ধরে চলতে হবে। আসুন আপনাদের একটু লেকটা দেখিয়ে তারপর রওনা হয়ে যাব। আজ তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হলাম শো মরিরি লেকের উদ্দেশ্যে। দীর্ঘ পথে আজ আমাদের যাত্রা করতে হবে। যাত্রাপথে প্যাংগং লেকের আরও 2টি ভিউ পয়েন্টে আমাদের গাড়ি দাঁড়াবে, যেখান থেকে প্যাংগংয়ের সৌন্দর্যের ভিন্ন চিত্র আমরা দেখতে পাবো। প্যাংগংকে বাম দিকে রেখে আমাদের গাড়ি রওনা হলো ঐতিহাসিক দুর্বুকের চুশুল গ্রাম হয়ে রেজাংলা ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। আমাদের বাম দিকে এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই রয়েছে ভারত চীন নিয়ন্ত্রণ রেখা। ভূপৃষ্ঠ থেকে প্রায় 16,000 থেকে 18,000 ফুট উচ্চতায় কৈলাস পাহাড়ের পরিসরে অবস্থিত রেজাংলা 1962 সালের ভারত চীন যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধের কথা স্মরণে এলেই আজও চীনের বুক ভয়ে থরথর করে কেঁপে ওঠে।
এই যুদ্ধের কাহিনী মানবিক শক্তি, শৌর্য, পরাক্রম সব কিছুকে ছাপিয়ে যায়। এই কাহিনী হলো অদম্য সাহসের সাথে ভারতীয় রণবাহিনীর অন্তিম গুলির সাথে অন্তিম লড়াইয়ের। ভারতবর্ষ তখন সদ্য স্বাধীনতা লাভ করেছে, চেষ্টা করছে ব্রিটিশদের ভেঙে দেওয়া কোমরকে মজবুত করে নিজের পায়ে দাঁড়ানোর। সেই সময় ভারতীয় সেনাদের ছাতি সাহস ও সংকল্পে প্রজ্জ্বল হলেও আমাদের অস্ত্রাগারে অত্যাধুনিক হাতিয়ারের ভীষণ অভাব। আর ঠিক এরই সুযোগ নিল বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা শত্রু। চীন আমাদের অতর্কিতে আক্রমণ হারল। চীনের লক্ষ্য সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, চুশুল। ভারতের বীর সেনার 13 কুমায়ুনের ওপর শত্রুদের ওপর প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব দেয়া হলো, যার নেতৃত্ব দেয়া হলো এক পরাক্রমী বীরের কাঁধে, মেজর শয়তান সিং। তিনি এক মুহূর্তও দেরি না করে 16,400 ফুট উচ্চতায় তার সেনা বাহিনীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুললেন, যেখানে তাপমাত্রা পৌঁছে যায় -40 ডিগ্রিতে। এমন পরিস্থিতিতে যেখানে বেঁচে থাকাটাই একটি লড়াই, সেখানে চলল 16 ঘন্টা ধরে ভারতের 120টি সিংহের সাথে চীনের 3000-এরও বেশি সেনার লড়াই। ভারতের বীর সেনারা চীনের বহু সেনাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিলেন। কিন্তু একটি সময় চীন ভীষণ গোলাবারি চালাতে শুরু করে, আর এদিকে ভারত মায়ের সন্তানেরা এক একটি গুলির সামনে 10-10টি করে ছাতি সামনে এগিয়ে দেয়। 16 ঘন্টার এই লড়াইয়ে চীনের 1300 সৈনিক মারা যায়। মেজর শয়তান সিংয়ের অগ্নিচিৎকারে চীনের ঘুম উড়ে যায়। মারো নয়তো মরো, কিন্তু ভারত মায়ের দিব্যি পিছু সরো না। মেজর শয়তান সিং আর তার সাথীদের লড়াই চীনের বুকে ভয় ঢুকিয়ে দেয়। তারা চুশুল কবজা করার স্বপ্ন চিরতরে ছেড়ে দেয়। মেজর শয়তান সিংকে তার অদম্য সাহসের জন্য মরণোত্তর পরম বীর চক্রে সম্মানিত করা হয়। এছাড়াও অন্যান্য বীরদের 8টি বীর চক্র, 4 সেনা মেডেল ও নানান সম্মানে সম্মানিত করা হয়। সেই বীর সাহসীদের সম্মানেই এই রেজাংলা ওয়ার মেমোরিয়ালে নির্মাণ করা হয়। যদি কেউ বলে যে সে মৃত্যুকে ভয় পায় না, তাহলে বুঝতে হবে হয় সেটা সত্যি নয়, আর নয়তো সে ভারতের বীর জওয়ান। জয় হিন্দ। রেজাংলা থেকে এবার আমরা রওনা হলাম শো মরিরির উদ্দেশ্যে। অপূর্ব এই যাত্রাপথ, আর বেশ ফাঁকা। যাত্রাপথে আমাদের সাথে আবার দেখা হলো সিন্ধু নদের। শো মরিরি যাওয়ার কিছুটা আগেই একটি রাস্তা বাম দিকে হানলের দিকে চলে যায়। যাত্রাপথে রাস্তার ধারের একটি ছোট্ট হোটেলে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। দুপুরের খাবার আমাদের সাথেই ছিল। আর ঠিক এইখানেই একটি একেবারে অন্য রঙের পাহাড় আমার চোখে পড়ল। আজকে শো মরিরি যাওয়ার পথে আমরা এই শীতল মরুভূমিতে ঝড়ের মুখে পড়লাম, তবে সামান্য কিছুক্ষণের জন্যই। সেটাও বেশ ভালো লাগলো। সন্ধ্যা 6টা নাগাদ আমরা লেকের কাছে এসে পৌঁছালাম। এই অঞ্চলে সন্ধ্যা 7টা পর্যন্ত বেশ ভালোই আলো থাকে। আমাদের হোটেলের খুব কাছেই এই শো মরিরি লেক, তাই হোটেলে চেক ইন করার আগে আমরা শো মরিরিকে একবার দেখতে গেলাম। এই হলো আমাদের হোটেল মরিরি লেক। এই হোটেলের ঠিক পিছন দিকে মিনিট 4 হাঁটা পথ। লেকের দিকে রুমের জানালা দিয়ে বেশ ভালো দেখা যায়। হোটেলটির নাম হোটেল গ্র্যান্ড ডলফিন। এই হোটেলটি দারুণ পরিষ্কার ও পরিচ্ছন্ন। এই একদিনের স্ন্যাক্স, ব্রেকফাস্ট ও ডিনারের দায়িত্ব ছিল এই হোটেলেরই। C'est beau, dit François.
रोटी भी है ना? सूप, दाल, मिक्स वेज, पनीर। লাইটের মধ্যে এক্সিলেন্ট, টেস্ট ওয়াইজ এক্সিলেন্ট আর কোয়ালিটি ওয়াইজ এক্সিলেন্ট। কোনটা সবচেয়ে ভালো লেগেছে? আমার পনিরটা ভীষণ ভালো লেগেছে, পনিরের কোয়ালিটি ভীষণ ভালো। আচ্ছা, আর আপনার স্যুপ? सूप ভালো, পনির ভালো, ভেজিটেবল ভালো, সব ভালো। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এলাম সোমরিরির সামনে। এই এলাকাটি ভীষণ শান্ত, হাতে গোনা কয়েকটি বাড়ি, হোটেল আর দোকানপাট, এই ছাড়া এখানে আর তেমন কিছুই দেখা যায় না। একটি ছোট্ট মনাস্ট্রিও এখানে আছে। লেকের সামনের এই তৃণভূমিটি আমার ভীষণ ভালো লাগলো। ঘোড়া, কিয়াংস আর বেশ কিছু কাশ্মীরি ছাগলকে এখানে চড়তে দেখলাম। 14,836 ফুট উচ্চতায় এমন পরিবেশে এই লেক ভীষণভাবে আমায় মুগ্ধ করল। যেহেতু এই লেকের সম্পূর্ণ অংশই ভারতের অধীনস্থ, সেই কারণে এই লেকটি অধিক উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের বৃহত্তম লেক। 2,298 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত আর এর গভীরতা 344 ফুট। এই দেখুন আজকে ব্রেকফাস্টে কি আছে, আপেল, পোহা, এখানে অমলেট, জ্যাম আর ব্রেড, আলুর পরোটা আর এখানকার দেশি বাটার। চা আছে কিন্তু চা আমি খাবো না। ব্রেকফাস্ট সেরে আমরা আজ রওনা হলাম লাহুল জেলার জিসপার উদ্দেশ্যে। আজকে আমরা লাদাখকে বিদায় জানিয়ে হিমাচল প্রদেশে প্রবেশ করব। তবে আজ রওনা হওয়ার শুরুতেই শুনলাম আমাদের একটি গাড়ি খারাপ হয়ে গিয়েছে, আর সেই কারণেই আমাদের রওনা হতে একটু দেরি হয়ে গেল। এখান থেকে জিসপার দূরত্ব 304 কিলোমিটার। সাইট সিইং ও খাওয়া দাওয়া সেরে জিসপা পৌঁছাতে আমাদের প্রায় ঘন্টা 10 মতো সময় লাগবে। আর এখান থেকে খানিকটা যাওয়ার পরই আমাদের সাথে দেখা হবে পুগা ভ্যালির। পুগা ভ্যালি থেকে আঁকা বাঁকা রাস্তা ধরে আরও কিছুটা আসার পর আমরা এসে পৌঁছালাম পাং ও ডেবরিং এর ইন্টারসেকশন পয়েন্টে। আমাদের বেশ কিছু সহযাত্রী এখান থেকে সামনের কেলং লে রোড ধরে ফিরে যাচ্ছেন লেতে। তারা বিমানে ফিরবেন কলকাতায়, আর আমরা বাম দিকের মানালি লে হাইওয়ে ধরলাম। আরও 200 কিলোমিটার পথ চলে আমাদেরকে পৌঁছাতে হবে জিসপায়। অপূর্ব এই রাস্তায় কিছু পর্যটক রোমাঞ্চের টানে উঠে বসলেন গাড়ির ছাদে, যাদের মধ্যে যুবতীদের সংখ্যাই ছিল বেশি। পাংয়ের একটি হোটেলে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। ভাত, আলু ফুলকপি ভাজা, সবজি, ডাল আর লাউ চিংড়ি। তবে শুনলাম
অনেকেই বলছেন লাউ চিংড়ির ঝালটা একটু বেশিই হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠে শুনি আমাদের আরও একটি গাড়ি আজকে খারাপ হয়ে গিয়েছে। ঘণ্টাখানেক পর অন্য গাড়ির ব্যবস্থা করে জিসপা পৌঁছাতে আমাদের রাত্রি 10টা বেজে গেল। জিসপাতে আমরা ছিলাম হোটেল আইবেক্সে। এই হোটেলটি আমাদের পুরো সফরের সব থেকে ভালো হোটেলগুলির মধ্যে একটি। পরিষ্কার পরিচ্ছন্নতা, গরম জল, স্বাচ্ছন্দ্য সব কিছুই খুব ভালো ছিল। আসার সঙ্গে সঙ্গেই আমাদের চা আর স্যান্ডউইচ দেওয়া হলো, আর রাত্রে খাবারে ছিল পোলাও, চিকেন, স্যালাড ও মিষ্টি। সুপ্রভাত। লাদাখ ভ্রমণের প্রায় অন্তিম লগ্নে এসে আমরা পৌঁছেছি। আগামীকাল আমরা ফেরার ট্রেন ধরব। তাই জিসপাতে আজ একটু মনটা খারাপই বলা যায়। এই জিসপার উচ্চতা 10,500 ফুট। সেই কারণে এখানে সবুজের পরিমাণ বেশ ভালো। আমার হোটেলের পাশ দিয়েই বয়ে চলেছে ভাগা নদী। লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে আজকে আমরা এখান থেকে যাচ্ছি মানালি। দূরত্ব প্রায় 90 কিলোমিটার। ঘন্টা 3-এর মধ্যেই আমরা পৌঁছে যাব। আজকে যাত্রাপথে আমরা তান্ডিতে একবার দাঁড়ালাম। ঠিক এখানেই চন্দ্র আর ভাগা নদী একসাথে মিশেছে, আর তারপর চন্দ্রভাগা বা চেনাব নদী নাম নিয়ে সামনের দিকে প্রবাহিত হয়েছে। সঙ্গম থেকে মানালি যাওয়ার পথে শিশু ও অটল টানেল পার করে আমরা এসে পৌঁছাই সোলাং ভ্যালিতে। সোলাং থেকে মানালির হোটেলে পৌঁছাতে দুপুর গড়িয়ে গেল। আপেল বাগানে ঘেরা এই হোটেলের নাম হোটেল আউট টাউন। মানালি মল থেকে এর দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো। আমাদের লাদাখ সফরের অন্যান্য আর 5টি হোটেলের মতোই এই হোটেলটিও খুবই সুন্দর। আজকে দুপুরের খাবারে ছিল ভাতের সাথে পনির, ডিম, সবজি ও ডাল। এদিকে রাত্রে বাফেতে আজকে আয়োজন করা হয়েছে মটনের সাথে অন্যান্য সব সুন্দর সুন্দর খাবার দাবার। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের গাড়িতে করে মল পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল। তারপর মলে ঘোরাঘুরি ও কেনাকাটা করে আমরা অটোতে ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। অন্যান্য দিনের মতোই ব্রেকফাস্ট সেরে আজকে 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমাদের গাড়িগুলিকে 3 ভাগে ভাগ করা হলো। যারা বিমানে যাবেন তাদের এয়ারপোর্ট, যাদের পরের দিন ফেরা আছে তাদের হোটেল পর্যন্ত, আর যারা আজকেই চণ্ডীগড় থেকে নেতাজি এক্সপ্রেসে ফিরবেন তাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। কুলু পার করে বিয়াস নদীর তীরের একটি হোটেলে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর এখান থেকে সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড়ে। সৌন্দর্যের দিক থেকে লাদাখের কোনো তুলনা হয় না, তবে এটি একটি হাই অ্যালটিটিউডের ভ্রমণ। সেই কারণে কয়েকটি বিষয় আপনাকে সব সময় মাথায় রাখতে হবে। এই ভ্রমণে আসার আগে একবার আপনার শারীরিক অবস্থা নিয়ে ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন। আপনার নিত্য প্রয়োজনীয় ওষুধের সাথে বমি, গ্যাস ও ডায়ামক্সের মতো ওষুধগুলি এবং পোর্টেবল অক্সিজেন ও জলের বোতল সব সময় আপনার সাথে রাখবেন। ধূমপান, মদ্যপান ও হুড়োহুড়ি একদম করবেন না। আমি দেখলাম এই গ্রুপ ট্যুরে অনেকে খাওয়া দাওয়ায়, অনেকে আবার ভ্রমণে, আবার অনেকে বিশ্রামের ওপর জোর দিয়েছেন। তাছাড়া বেশ কয়েকবার আমরা গাড়ি খারাপের সম্মুখীনও হয়েছি। কিছু গাড়ির জানালা খোলা নিয়েও একটু সমস্যা হয়েছিল। তাই আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে বুকিং করার আগে ভ্রমণের হোটেল, খাওয়া দাওয়া, গাড়ি ও ভ্রমণ পথ সহ কিভাবে এই ট্যুরটি আপনারা করতে চাইছেন সেই সমস্ত বিষয়গুলি ট্যুর অপারেটরের সাথে ভালোভাবে আলোচনা করে তারপর বুকিং করবেন। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন
অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।